অজিত দোভালের নিয়ন্ত্রণে এখনো বাংলাদেশ। যেই অজিত দোভালের নির্দেশে স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের পুরো ব্যবস্থা হয়েছে, তারপর থেকে অজিত দোভালের নির্দেশেই কিন্তু চলছে। এই অজিত দোভালের সাথে একটা মিটিংও হয়েছে মনে হয় জ্যাক সোলিভানের। তো সেখানেও বা কি আলোচনা হয়েছে, আমরা যতটুকু জানি যে 6 জানুয়ারিতে। তো সেই মিটিং অনুযায়ী কি আসলে যেটা আমাদের ন্যাশনাল ফেয়ার ব্রেকফাস্টে ইয়ের সাথে কি যেন বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে এক ধরনের আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান সহ 3 জন বিএনপি নেতাকে, এটার সাথে এটা সম্পৃক্ত। যে আমি আসলে এটার পরে প্রথম প্রশ্নটার উত্তর দিয়ে তারপরে আমি সেকেন্ডটায় যাচ্ছি। সেটা হচ্ছে যে যখন 12 জনের প্রথমে একজন 22 জনের তালিকা বের হলো, পাসপোর্ট জব্দ করতে বলা হলো, তারপরে সেটাতে নেমে আসলো 12 জন। 12 জনের মাঝখানে 11 জনই হচ্ছে সশস্ত্র বাহিনীর সমস্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কলঙ্ক। তার মাঝখানে এতদিন পরে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে অবসরপ্রাপ্ত তাকে গ্রেফতার করা হলো। মানে গ্রেফতার করা হয়েছে, তাকে ডেকে নিয়ে ডিজিএফআই 2 ঘন্টা প্রশ্ন করে আবার ছেড়ে দিয়েছে। এই নাটকের মানেটা কি? যেখানে তাদের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা আছে সেখানে তাদেরকে ডেকে নিয়ে ছেড়ে দেওয়ার মানেটা কি? এটা কি জাতির সাথে ফাজলামো? 2 নাম্বার, যেই সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আকবর এবং মেজর জেনারেল সাইফুল আবিদিন, এরা হচ্ছে আয়না ঘরের ডিজিএফআইয়ের যত অপকর্ম, গুম, খুন, হত্যা সব কিছুর খলনায়ক হচ্ছে এরা, এবং স্পষ্ট প্রমাণিত। মানে একদিনে 2টা-3টা গুম করা ব্যক্তিকে নিয়ে সেই আদালতে তুলে সাক্ষী নিলেই ইনাফ, যাদের যাবজ্জীবন কারাদণ্ড মিনিমাম, তারপরে ফাঁসি, যাদেরকে হত্যা করা হচ্ছে সেটা প্রমাণ করতে পারলে ফাঁসিও হয়ে যেতে পারে। কিন্তু তাদেরকে গ্রেফতার না করে তাদেরকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চা নাস্তা খাইয়ে আবার ঘরে ফিরিয়ে দেওয়ার হচ্ছে জাতির সাথে হাস্য রসিকতা। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো খবরই নাই। এবং এই যে লোক দেখানো কাজগুলো চলছে, এই লোক দেখানো কাজ দিয়ে কোনোদিনই বিচার হবে না। এটা যেখানে বুঝতে হবে কুইক রেন্টালের নামে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা কুইকলি চুরি করে ফেলেছে এত বছর ধরে। আবার একই সাথে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া, কোনো মামলা মোকদ্দমা ছাড়াই যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে তাদেরকে আয়না ঘরে রাখা হয়েছে অন্যায়ভাবে। কোনো বিচার আদালতের দরকার হয় নাই। সেখানে এইসব বদমাশদেরকে, এইসব জাতীয় খলনায়কদেরকে, এই ক্রিমিনালদেরকে কেন দ্রুত গ্রেফতার করে এদের কুইক আদালতে নিয়ে 7 দিনের মাঝখানে ফাঁসির রায় অথবা যাবজ্জীবন জেলের রায় দেওয়া হচ্ছে না? তার মানে কি বোঝা যাচ্ছে যে ক্যান্টনমেন্টের ভিতর থেকেই তাদেরকে একদিকে প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কোনো ক্ষমতাই নেই। আর ওনার যে উপদেষ্টা আছে তার ওনারা অবশ্যই ডুগডুগি বাজাচ্ছেন। কারণ সমস্ত বহুবার বলেছি, বলতে বলতে ক্লান্ত, ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংকিংয়ে যে কাজে উনি নোবেল পেয়েছেন সেই কাজে ভালো, এছাড়া উনি কিছু বোঝেন না। এই জন্য ওনার কি ধরনের কি মানের উপদেষ্টা হওয়া দরকার সেইটাও কোনোদিন উনি বুঝতে পারেন নাই। ওনাকে কানের কাছে এসে ফিসফিস করে শয়তানরা যা বলে উনি তাই শুনে তাকেই বসিয়ে দেয়, উনি খুশি। আর উনি যেহেতু ওনার ক্যারেক্টারটা হচ্ছে একটু গোয়ার টাইপের, এক গোয়ার, উনি কারো কথা শুনতে চান না, নিজে যেই সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তেই উনি অটল থাকেন, সেটা ভালো হোক আর খারাপ হোক। কিন্তু যা হচ্ছে বর্তমানে সবই খারাপ হচ্ছে। এইটা জাস্ট আমরা বলি টাইম পাসিং, সময় অতিক্রম করা হচ্ছে, আর কিছু না। এই করতে করতে একটা নির্বাচন দিতে বাধ্য হবে এক সময়, দায় সারা করে একটা তথাকথিত সংস্কারের জগা খিচুড়ি করবে। কিন্তু হাসিনা এবং ভারতের যা ছিল হাসিনার 16 বছরে তাই রয়ে গেছে, সেটাই আবার অ্যাক্টিভেটেড হবে। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন,
অজিত দোভালের সাথে জ্যাক সুলেমানের আসলে কি মিটিং? 6ই জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা অ্যাডভাইজার জ্যাক সুলিভানের সাথে ভারতের নিরাপত্তা অ্যাডভাইজার অজিত দোভালের যে মিটিংটা হয়েছে, পুরা মিটিং জুড়েই কিন্তু বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা। মানে বিষয়টা হচ্ছে এমন যে আপনার মেয়ে, আপনার খবর নাই, কিন্তু আপনার পাড়া প্রতিবেশী দুইজন মিলে আপনার মেয়ের বিয়ে শাদী সব ঠিক করে ফেলেছে। মানে কতটুকু বড় দুঃসাহস এই ভারতের! এই বাংলাদেশের মির্জাফর চরিত্রহীনা এবং চরিত্রহীন রাজনীতিবিদরা ভারতকে এতটাই মাথায় তুলেছে যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। সেখানে কি আপনার মনে হয় যে আওয়ামী লীগের প্রসঙ্গ প্রাধান্য পেয়েছে কিনা? আমি সেটাই আসে নয়, সেখানে প্রসঙ্গ পেয়েছে। আমি আপনাকে বলি যে গত প্রথমে আওয়ামী লীগের 5 বছর আর পরবর্তীতে 16 বছর আওয়ামী লীগকে ব্যবহার করে, হাসিনাকে ব্যবহার করে একদম টয়লেট পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। ইটস ওভার। অজিত দোভালও বুঝে গেছে যে হাসিনাকে যতটুক ব্যবহার করা ছিল ততটুক ব্যবহার করা হয়ে গেছে। এখন আওয়ামী লীগের ঘাড়ের থেকে জিনটা, ওই ভারত নামক জিনটা কিন্তু বিএনপির ঘাড়ে এসেছে। বিএনপির ঘাড়ে এসে বসে, আমি তো গত 5 বছরই ধরেই বলছি যে লন্ডনে কি করে ভারত উৎপেতে বসেছে তারেক রহমানের ঘাড়ে বসার জন্য। তারা জানতো এই দিনটা আজকে হোক কালকে হোক হবেই, হাসিনার পতন হবেই, যেভাবে হবেই। কিন্তু তারা হাসিনাকে হত্যা করতে দেয়নি বাংলাদেশে রেখে, এই কারণে তাহলে তাদের পক্ষে বাংলাদেশে আবার নতুন করে মির্জাফর তৈরি করা কঠিন হবে, তাদেরকে কেউ আর বিশ্বাস করবে না। এই জন্য হাসিনাকেও তাদের ফেরত দেওয়ার সম্ভাবনা খুব কম। হাসিনা এখন ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, না পারছে গিলতে, না পারছে ফেলতে। কারণ গিলতে গেলে, ভারতে রেখে দিতে গেলে বাংলাদেশের সাথে এই সমস্যা লেগেই থাকবে। কারণ তারেক রহমান তথা যদি বিএনপি যদি আওয়ামী লীগের মতো মূর্খ হয় যে পিপল ডাজন্ট ম্যাটার, জনমত কোনো ব্যাপার না, বিষয় না, আমরা চেয়ারে বসে গেলাম, বাপের চেয়ার হয়ে গেল, সেই দিন কিন্তু শেষ। এই যে ছাত্ররা অতীতেও বাংলাদেশে রক্ত দিয়েছে ছাত্র জনতা, এবং বিশেষ করে 16 বছরের অত্যাচারের পরে কিন্তু এই গত বছর জুলাই আগস্টের ছাত্র জনতা বুক পেতে আনন্দে গুলি নিয়েছে, বুকে মরতে ভয় পায় নাই। এই বাংলাদেশের এই নতুন প্রজন্ম শিখে গেছে। সুতরাং যদি তারেক রহমান এবং বিএনপিও যদি আওয়ামী লীগের মতো মূর্খ হয় যে তারা যা ইচ্ছা তা করবে ক্ষমতায় বসে, হাসিনাকে সরাতে 16 বছর লেগেছে, তারেক রহমানকে সরাতে 5 বছরও লাগবে না, এটা বুঝতে হবে। কারণ আওয়ামী লীগের মতো ক্ষমতা বিএনপির কোনোদিন ছিলও না, নাইও। 16 বছর বিনা বাধায় আওয়ামী লীগ ক্ষমতায় বসেছিল। বেগম জিয়াকে জেলে নিয়ে ভরেছে বিএনপি, একটা আন্দোলন পর্যন্ত করতে পারে নাই। তারেক রহমান, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, তারেক রহমানকে পর্যন্ত এখনো পর্যন্ত মুক্ত করে বাংলাদেশে ফেরত আনতে পারে নাই বা আসছে না। বুঝতে হবে বিএনপির দুর্বলতাটা কোথায়, গোড়ায়। আজকে তারেক রহমানকে প্রমাণ করতে হবে যে ওনার দলের এই যে মির্জাফর ফখরুল, তারপরে আমির খসরু, আব্দুল আল মিন্টু ইত্যাদি যারা ভারতের কাছে এবং আওয়ামী লীগের কাছে বহু বছর আগে বিক্রি হয়ে গেছে, তারা যেই সব বক্তব্য দিচ্ছে, আওয়ামী প্রেমী এবং ভারত প্রেমী বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যগুলা যে তারেক রহমানের না, সেটা তারেক রহমানের প্রমাণ করার দায়িত্ব। আর আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা উদ্দেশ্যে বলবো, 16 বছর ভারতে তাবেদার হয়ে বা গোলাম হয়ে স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের যে ভয়ঙ্কর ক্ষতি করেছে, যদি আপনাদের বাংলাদেশের জনগণের ভিতরে সামান্যতম লজ্জা, হায়া বেহায়া এবং ওই অতীত শিক্ষা যদি, ভোগান্তি যদি মনে থাকে, তাহলে আশা করি ভবিষ্যতে আপনারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবেন না এবং ভোট দিবেন না যাদের সাথে ভারতীয় নির্ভরশীলতা থাকবে, যাদের কোনো ভারতের উপর নির্ভরশীলতা থাকবে। তাই আমি বাংলাদেশের
সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া এবং বিএনপির যারা ভারত প্রেমিক তারা ছাড়া সবাইকে আমি এই দেশ, জনতা, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে একটা অনুরোধ করব, আপনারা দয়া করে আপনারা সকল বিরোধী দল ছোট হোক বড় হোক একটা অ্যালায়েন্স তৈরি করেন এখন থেকেই, যেটার নাম দেন বাংলাদেশ দল বা কিছু একটা, যেটা ভালো মনে করেন, বা বাংলাদেশটাকে আগে রাখেন, সেটাকে রেখে আপনারা একটা অ্যালায়েন্স করেন। আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, ইনশাল্লাহ আগামী নির্বাচনে যে যত বড় শয়তানি করার চেষ্টাই করুক, এই বাংলাদেশের অত্যাচারিত এবং নির্যাতিত জনগণ বহু স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবে। জামাতের অনেক লোক ভোট পাবে, অনেক ছোট ছোট দলের প্রার্থী ভোট পাবে, এই নতুন ছাত্রদের তৈরি করা দলও কিন্তু ভোট পাবে, বেশ কিছু সিট পাবে। এবং বিশেষ করে তো দলই হয় নাই, সিট পাবে কিভাবে? মানে আমি আসছি, কি হয় নাই, অনেক কিছুই হয়নি, আমরা অনেক কিছুই দেখব। গত 1 বছরের মাঝখানে বা 6 মাসে যা হয়েছে তা তো আমরা আগেও চিন্তা করি নাই যে হয়েছে। যা গত 5 বছর ধরে আমি বলে এসেছি, এখন যা বলছি তা হয় নাই, কিন্তু হবে।